সেই মুহূর্তে আমার নেতা ডাকসুর সাবেক বিপি গণবন্ধু নুরুল হক নূর গণতন্ত্রের পক্ষে আওয়াজ তুলেছে। এই গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছে, শত শত মামলা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বারবার তিনি হামলার শিকার হয়েছে এবং তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। ডাকসু হামলা, ঐতিহাসিক যে ডাকসু হামলা, সেই হামলার বিষয়ে আপনারা অবগত আছেন। এরপর থেকে গণ অধিকার পরিষদ গঠন করা যখন হয়, সারা বাংলাদেশে আমরা চট্টগ্রামে সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে আছেন, সংগঠক তামজিদ উদ্দিনের উপর হামলা হয়, চট্টগ্রাম মহানগরে আমাদের উপর হামলা হয়। বারবার নির্যাতিত হওয়ার পরও আমরা ঘুরে দাঁড়িয়েছি, যার ফলশ্রুতিতে 2024 সালে আমরা স্বৈরাচার পতন করতে সমর্থ হয়েছি। সংগ্রামী উপস্থিতি, 2020 সাল থেকে হাটহাজারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের কমিটির নেতৃত্বে কাজ হচ্ছে। আমি আজকে স্মরণ করছি হাটহাজারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বারবার নির্যাতিত কারা নির্যাতিত ছাত্র নেতা জনাব সাদেকিন সাহিব মুসা, যে দীর্ঘ 11 মাস কারাবরণ করেছে। আপনারা জানেন হেফাজতে ইসলামের মহাসচিব মরহুম মাওলানা জুনাইদ বাবুনগরী হুজুরকে যেই মামলাগুলোতে মামলা দেওয়া হয়েছিল, সেই মামলাতে আসামি করা হয়েছিল আমার ছাত্র অধিকার পরিষদের হাটহাজারী উপজেলার আহ্বায়ক এবং নেতৃবৃন্দকে। আমার হাটহাজারী উপজেলার তৎকালীন সদস্য সচিব সাবিত চৌধুরীকে হাটহাজারী তাড়ায় নিয়ে অমানসিক নির্যাতন করা হয়, তাকে দীর্ঘ 1 দিন সেখানে বন্দী করে রাখা হয়। পরবর্তীতে সে মুক্তি পেলেও আহ্বায়ককে গ্রেপ্তার করা হয়, দীর্ঘ 11 মাস কারা নির্যাতনের শিকার হয়। আমি আজকের এই পর্যায়ে, যেহেতু মিডিয়ার ভাইয়েরা এসেছেন, আজকের শুরুতে একটু প্রটোকল ব্রেকআপ করে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি, হাটহাজারীর কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট নাজিম উদ্দিন ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট নাজিম উদ্দিন ভাই। नेता से कौन से नेता, जोर से बोलो। হাটহাজারীর মাটি, হাটহাজারীর মাটি, হাটহাজারীর মাটি, এ আসছে রে আসছে, আসছে রে আসছে, তোমার আমার পরিষদ, তোমার আমার পরিষদ, বিপ্লবীদের পরিষদ, বিপ্লবীদের পরিষদ, হাটহাজারীর পরিষদ, গণমানুষের পরিষদ, নাজিম ভাইয়ের পরিষদ, হাটহাজারীর মাটি, নাজিম ভাইয়ের ঘাটি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের প্রোগ্রামের সংগ্রামী সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট নাজিম উদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান গড়ানোর যে অগ্নিপুরুষ বিপি নুরুল হক নূরের পক্ষ থেকে হাটহাজারীবাসীকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আয়োজন করেছেন হাটহাজারী ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক এবং পেশাজীবী আইনজীবী ও গণ অধিকার পরিষদের সম্মিলিত উদ্যোগে। আর নেতৃত্ব দিচ্ছেন ছাত্র অধিকার পরিষদ। বর্তমানে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র জনতার যে বিপ্লবের অগ্নিপুরুষরা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই ছাত্র জনতার বিপ্লবের
একাংশ হচ্ছে এই হাটহাজারী ছাত্র অধিকার পরিষদ। আজকের এই ছাত্র অধিকার পরিষদের এই আয়োজনের স্নেহভাজন সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কথা বেশি দীর্ঘ করব না, সন্ধ্যা গনিয়ে আসছে। আজকের এই প্রোগ্রাম থেকে যারা দূর দূরান্ত থেকে এই প্রোগ্রামকে সফল করার জন্য এই বৈরী আবহাওয়ার মধ্যেও ছুটে এসেছেন এবং আজকের এই সুন্দর মহৎ উদ্যোগকে সফল করার জন্য আপনাদের যে অনস্বীকার্য অবদান, সেটার জন্য আমি কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আমি শুধুমাত্র কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করব। আমি আজকের যে ছাত্র বিপ্লবের যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্ত যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, সেই আবু সাইদ থেকে মুগ্ধ এবং চট্টগ্রামের আমাদের যে আকরাম, তাদেরকে আমি এই আজকের সমাবেশ থেকে স্মরণ করছি। 2018 থেকে 2024 পর্যন্ত যে সংগ্রামী ছাত্র পুরুষরা, সিপাহী জনতা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে আমি স্মরণ করছি এবং বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সেই সাদেকিন সাইফ যে নির্মম আঘাতের পরও এই ছাত্র সংগঠনকে আঁকড়ে ধরে আজকের এতটুকুতে এগিয়ে নিয়ে এসেছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই উত্তর জেলা, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের যেই সমস্ত নেতৃবৃন্দ হাটহাজারী সহ 7 উপজেলা এবং দক্ষিণ চট্টগ্রামের যেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য স্বনির্ভরভাবে কাজ করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আর্থিকভাবে নিজের কষ্ট অর্জিত টাকা খরচ করছেন বা আপনাদের শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে এই প্রোগ্রাম সফল করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি হাটহাজারীর সন্তান, আমি ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আপনাদের সহযোদ্ধা হয়ে নেতৃত্ব দিচ্ছি। আমি আর নেতা বিপিনুরুল হক নূর আমাকে আস্থাভাজন হিসেবে মনে করে ঢাকার মধ্যে নেতৃত্বের আসীন করেছেন। আজকে হাটহাজারীবাসী হিসেবে আপনাদেরকে সেই জায়গায় অবস্থান নিয়ে আপনাদেরকে আমার পাশে দাঁড়াইতে হবে। তার একটি মাত্র কারণ, এই দেশ এবং এই জনতাকে যদি নতুন বিপ্লবের স্বাদ গ্রহণ করতে হয়, এই নুরুল হক নূরের কোনো বিকল্প নেই। নুরুল হক নূর তার যে সংগ্রামিকা হলো 2018 সাল থেকে শুরু করেছেন। আমার ভাই মুন্না বলেছেন, আজকে যদি গণ অধিকার পরিষদের কথা বলা হয়, দেখা যায় অনেকে চিনতে পারে না। বিপিনুরুল হক নূরের দল বললে, বিপিনুরুল হক নূরের কথা বললে আজকে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ জনতা তাকে চিনে এবং তার দলকে বিপিনুরুল হক নূরের দল হিসেবে চিনে। হ্যাঁ, আমরা তাকে ব্র্যান্ডিং হিসেবে নিয়ে এই দলকে কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, প্রত্যেকটি নারী পুরুষের কাছে এই দলের নামকে পৌঁছানো যায়, সেটা আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। কিন্তু এই কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা জাহাজে যেমন একটা নাবিক থাকে, একটা তরিকে যখন তীরে ভিড়ানোর জন্য একটা নৌকার মাঝি প্রয়োজন হয়, সেই মাঝি হচ্ছে আমাদের এই গণ অধিকার পরিষদের ডাকসুর বিপি, নির্যাতিত নেতা, বাংলাদেশের গণবন্ধু বিপিনুরুল হক নূর। সে আমাদের ব্র্যান্ডিং একটা নেম, সেই ব্র্যান্ডিং নেমকে আমরা ব্র্যান্ডিং করে এই গণ অধিকার পরিষদকে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেব। তার রানিং মেট হিসেবে বর্তমানে কাজ করছেন আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী নেতা, বিশেষ করে যিনি কোটা আন্দোলনের এই শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ডাকসু নির্বাচনে যে হিসেবে নির্বাচন করেছেন, সেই আমাদের প্রিয় নেতা রাশেদ খান, তাকে রানিং মেট হিসেবে নিয়ে তিনি এই গণ অধিকার পরিষদকে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। সেই প্রস্তুতিতে আগামী 4 তারিখ একটা সম্ভাব্য
তারিখ নির্ধারণ করা হয়েছে, হয়তো আগে পরেও হইতে পারে। আমাদের লালদিঘির ময়দানে বা আশেপাশের কোনো জনপ্রিয় জায়গায় আমরা একটা সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। সেই বাংলাদেশের মধ্যে এই চট্টগ্রাম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম নগরী। এই দ্বিতীয় বৃহত্তম নগরীকে যদি বাংলাদেশের গণ অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে গঠন করতে হয়, তাহলে আপনাদেরকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন দিক নির্দেশনায় আমাদেরকে এই দলকে এগিয়ে নিতে হবে। আমি আজকে এই ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবের যে সিপাহসালার তাদের পক্ষ থেকে আমি গতকাল আমাদের যে প্রধান উপদেষ্টা 6টি কমিশন করেছেন, আমি মনে করি সেই 6টি কমিশনের মধ্যে একটি কমিশন সর্বপ্রাধান্য থাকার কথা ছিল, এই যে শিক্ষা কমিশন। কেন? এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়েই এই বাংলাদেশ নতুন বাংলাদেশ আবির্ভূত হয়েছে। এই বাংলাদেশ আবির্ভূত হতো না যদি এই ছাত্র জনতার বিপ্লব না হতো। সেই ছাত্র জনতার বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছাত্র অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা। আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমি আমার বিশেষ করে তিনি আমাদের হাটহাজারীর কৃতি সন্তান, বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। সারা বিশ্বে যাকে এক নামে চিনে ডক্টর ইউনূস হিসেবে, যার নামের সাথে বাংলাদেশের নাম ওতপ্রোত জড়িত, আজকের এই সভা থেকে আমি তাকেও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের এই 53 বছরে বাংলাদেশ কখনো প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর এই পদ অলঙ্কৃত করতে পারে নাই। আজকে নোবেল লরিয়ট এই ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা হাটহাজারীবাসী সেই গৌরব অর্জন করেছি। সেই গৌরবের ভাগিদার আমরা প্রত্যেকটা হাটহাজারীর নাগরিক এবং উত্তর জেলা তথা চট্টগ্রামের এই গর্বিত নাগরিকরা। আজকে আমরা গর্বে বুক বাসাইতে পারি একটি মাত্র কারণে, সে হচ্ছে আমাদের নোবেল লরিয়ট এই ডক্টর ইউনূস। আমরা তার কাছেও বিনীতভাবে অনুরোধ করব এই চট্টগ্রাম তথা হাটহাজারীর দিকে যাতে তিনি বিশেষভাবে নজর রাখেন। আমি কথা বেশি দীর্ঘক্ষণ করব না। আমি এই হাটহাজারীর ছেলে, আমি এই হাটহাজারীতে দীর্ঘদিন বসবাস করেছি। এখন আমি ঢাকা আমার পেশাগত কারণে এবং নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে ঢাকায় বসবাস করি বিধায় আমি ঢাকার নেতৃত্বে এসেছি। আমি হাটহাজারীর সাথে সার্বক্ষণিকভাবে থাকব। এই ছাত্র অধিকার পরিষদ এবং তথা গণ অধিকার পরিষদকে কিভাবে হাটহাজারী তথা উত্তর চট্টলায় একটা জনপ্রিয় দল হিসেবে গঠন করা যায়, সেই হিসেবে আমার সর্বাত্মক ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই গণনেতা জিএম ওসমান যে কথাটা বলেছেন, আমরা আগে হাটহাজারীতে এই প্রোগ্রাম করার জন্য আমাদেরকে অনেক কাঠখড় প্রবাহিত হতো, আমরা সেই বাধা আজকে অতিক্রম করেছি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি এবং অন্যান্য থানা থেকে অনেক লোক এসেছে। আমি রাউজানের প্রতিনিধি খুব কম দেখেছি। কেননা এই যে গত এই ডাইনে হাসিনা ফ্যাসিস্ট সরকার ছিল, তার একজন সর্বোচ্চ প্রেতাত্মা ছিল এই যে ফজলে করিম। সেই ফজলে করিম সেই ডে ফার্স্ট থেকে যেদিন বাংলাদেশে তার ক্ষমতায় এসেছিল, সেই দিন থেকে সে ফ্যাসিস্ট রাউজান হিসেবে বাংলাদেশের মধ্যে পরিচিত হয়েছিল। আজকে সর্বশেষ 2024 সালে এই ডাইনির পতনের মাধ্যমে তারও পতন ঘটেছে। আগামীতে আমরাও এই বিশেষ করে রাউজানকে এই গণ অধিকার পরিষদের একটা দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য আমি আমার ছাত্র নেতৃবৃন্দকে নির্দেশনা দিব এবং তাদের সাথে আমরা সার্বক্ষণিকভাবে কাজ করে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বিশেষ করে হাটহাজারীতে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদের কোনো আর ভয় নেই। আপনারা পোস্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানার যে কোনো কাজ নিয়ে এগিয়ে যান, আমি আপনাদের পাশে আছি। আমি আজকে এই প্রোগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, আমাদের যে বিশেষ করে কিছু পোস্টার এবং লিফলেটের জন্য যে প্রাথমিক খরচ হয়, সেই খরচের বিষয়টা আমি দেখব। আপনারা পোস্টার এবং লিফলেট নিয়ে কাজে নামে পড়ুন। বিশেষ করে শুধু হাটহাজারী নয়, সমগ্র উত্তর চট্টগ্রামের যে 7টা উপজেলা আছে, সেই 7টা জেলা উপজেলা যাতে এই গণ অধিকার পরিষদের গাড়ি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবং আপনাদের প্রতি নির্দেশনা থাকবে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের এই গণ অধিকার পরিষদ কোন সন্ত্রাসীদের আস্তানা হবে না। যারা আওয়ামী
এবং বিভিন্ন দূষণ হিসেবে কাজ করেছে, তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা সেই পথ থেকে সরে আসুন। যারা সুষ্ঠু সুন্দর রাজনীতিতে বিশ্বাস করেন তারা এই গণ অধিকার পরিষদের সাথে কাজ করতে পারবেন, কিন্তু কোন দুষ্কৃতিকারী, কোন চিহ্নিত সন্ত্রাসী যারা মানুষের জমি জোর দখল করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তাদেরকে আমাদের এই গণ অধিকার পরিষদের জায়গা হবে না। বিশেষ করে আমি আমাদের হাটাজারি প্রশাসনকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। হাটাজারিতে আমি আমার পদচারণে আছে সেই বুড়িশ্বর থেকে এই যে ফটিকছড়ির প্রান্ত নাজিরহাট পর্যন্ত এবং এদিকে আমাদের পাহাড়ি অঞ্চল থেকে গোটদুয়ারা পর্যন্ত। আমি গোটদুয়ারার অধিবাসী, এই হাটাজারির সন্তান। আমার সমস্ত জায়গা সম্পর্কে আমার নখদর্পণে আছে, কোথায় কি হয়, কারা কারা নেতৃত্বে ছিল, সমস্ত নেতৃবৃন্দের সাথে আমার একটা সুসম্পর্ক ছিল আর এখনো আছে। আমরা সেটা বজায় নিয়ে আগামীতেও রাজনীতি করতে চাই। কিন্তু একটি কথা আমি সবাইকে স্মরণ করে দিতে চাই, প্রশাসনকে সাথে নিয়ে আমরা কোনো দুষ্কৃতিকারীকে, কোনো চাঁদাবাজ, কোনো রাহাজানি, যারা চিন্তায়, যারা বিশেষ করে জমি দখল এই সমস্ত কাজের সাথে জড়িত থাকবেন, তারা কোনো অবস্থাতেই হাটাজারির থেকে পার পাবেন না। আমরা হাটাজারির জনগণকে নিয়ে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে এবং প্রশাসনের সহযোগিতায় তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আর কথা দীর্ঘ না করে, আগামীতেও মাত্র আমরা শুরু, আগামীতেও আমরা এই চট্টগ্রামকে এবং বিশেষ করে আমি আমাদের যে বিশেষ করে এই যে প্রধান উপদেষ্টা সহ দুইজন উপদেষ্টা আছে, বিশেষ করে শায়েস্তা উপদেষ্টা নূরজাহান বেগম এবং আমাদের মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক আজম সাহেব, তাদেরকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে অভিবাদন জানাচ্ছি। এবং আমরা চাইব যে ভুয়া মুক্তিযুদ্ধ আছে, আপনি আপনার হাটাজারির এই গর্বিত সন্তান হিসেবে আপনি একজন মুক্তিযোদ্ধা। আমি জানি আপনি এই যে মুক্তিযুদ্ধের যে বিজয় মেলা হতো, সেই বিজয় মেলা আপনি শুরু করেছিলেন। সেই বিজয় মেলা পরবর্তীতে চিন্তাই করে বিভিন্ন রাজনৈতিক দুর্বৃত্তরা দুর্বৃত্তায়ন করেছে। আগামীতে যদি সেই মেলা হয়, সেই মেলায় চট্টগ্রাম মহানগর তথা উত্তর এবং দক্ষিণ গণ অধিকার পরিষদের প্রতিনিধিত্ব সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিয়ে আগামীতে সেই সমস্ত মেলাগুলো আপনি আয়োজনের ব্যবস্থা করবেন। সেই মেলার প্রথম আয়োজক ছিলেন আপনি, সেই সুবাদে আপনি জানেন সেই মেলা কিভাবে আপনি করছিলেন। আমরা চাইব আপনার হাটাজারি থেকে সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে আপনি আপনার এই অগ্রযাত্রা শুরু করবেন এবং সারা দেশের মুক্তিযোদ্ধাদেরকে আপনি সম্মানিত করবেন ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে। বিশেষ করে আমি আমার এই যে শায়েস্তা উপদেষ্টা, আপনি হাটাজারির সন্তান, আপনি হাটাজারির নারী, আপনি হাটাজারির মা। সেই হাটাজারির নারী এবং মা হিসেবে আপনার হাটাজারি এই যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সের কি সুবিধা অসুবিধা আছে সেই সমস্ত বিষয় বিবেচনা করে আপনি প্রায়োরিটি ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে হাটাজারি যাতে সেই সুবিধাগুলো পায়, আপনি সেই দিকে নজর রাখবেন। আমি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরেকটি কথা বলতে চাই। প্রধান উপদেষ্টা সাহেব, আপনার দেশের সন্তান হিসেবে, আপনার এলাকার সন্তান হিসেবে সেই প্রথম 1 জানুয়ারি 2024 যে দিন আপনাকে এই যে বিশেষ করে এই শ্রম আদালতে এই যে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে যে আদালত গঠন করা হয়েছিল, সেই আদালতের যেদিন আপনাকে বিচারের রায় দেওয়া হয়েছিল, আমি হাটাজারির সন্তান হিসেবে, আমাদের আরো দুইটা হাটাজারির সন্তান ছিল, তার মাঝে একজন ছিল জসিমউদ্দিন, চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলার বালি। সে আমাদের গণ অধিকার পরিষদ করে, সে হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য, চট্টগ্রাম মহানগরের দায়িত্বে ছিল। সেই জসিমউদ্দিনকে নিয়ে, জুবাইরকে নিয়ে আমি এবং আরো 3টা ছেলে অন্যান্য ডিস্ট্রিক্টে নিয়ে আমরা সেই আদালতের বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা প্ল্যাকার্ড বহন করেছিলাম। আমি সেদিন দ্রুত টানে ছুটে গিয়েছিলাম, আপনি আমাদের দেশের সন্তান, আপনি আমাদের গর্বিত সন্তান, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন সারা বিশ্বের বুকে। আমরা সেদিন আপনার পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলাম, শুধুমাত্র আপনি আমার হাটাজারির সন্তান হিসেবে, আমি হাটাজারির সন্তান হিসেবে, সেই দিন একমাত্র হাটাজারির সন্তান হিসেবে আপনার পক্ষে দাঁড়িয়েছিলাম। আমরা চাই সেই হাটাজারিকে আপনি কোন অবস্থাতে অবহেলিত দৃষ্টিতে দেখবেন না। আপনি সারা বিশ্বের মধ্যে একজন নোবেল লরিয়েট ইউনূস
কিন্তু আপনি হারাদারির একজন গর্বিত সন্তান। হারাদারির গর্বিত সন্তান হিসেবে আমি আমার প্রতি, আপনার প্রতি আমাদের দাবি এবং আকাঙ্ক্ষা, প্রত্যাশা সবকিছু থাকবে। আমরা চাই আপনাকে নিয়ে, আপনাকে আমরা একটা বৃহত্তর আকারে এই গণমানুষকে নিয়ে হারাদারিতে বরণ করতে, উত্তর চট্টগ্রামে বরণ করতে তথা পুরো বৃহত্তর চট্টগ্রামে বরণ করতে সেই সুযোগটা আমাদেরকে করে দিবেন। এবং আমরা হারাদারি গর্বিত সন্তান হিসেবে আপনাকে আমরা বরণ করতে চাই। পাশাপাশি হারাদারির যে সমস্ত অবহেলিত বিষয়গুলো আছে, এই যে বিশেষ করে মজনুরঘাট বেড়িবাঁধ থেকে নিয়ে নাজিরহাট পর্যন্ত এটার দুই পাশকে আপনি আলোকিত করে এটাকে একটা পর্যটন বিচ হিসেবে আখ্যায়িত করবেন। বিশেষ করে আমাদের বাড়িয়ারি থেকে যে রাস্তাটা মজনুরঘাট পর্যন্ত গেছে, এটাকে কিভাবে 60 ফিট বা 80 ফিট 100 ফিট উন্নীত করে এটাকে উন্নয়ন করা যায়। ফারুক আজম সাহেব তিনি আমাদের একজন উপদেষ্টা, সেই রাস্তাটাকে বিশেষ করে তেনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেটাকে সীতাকুণ্ডুর সাথে কিভাবে সম্পৃক্ত করে এই হারাদারিকে সারা বাংলাদেশের তথা বিশ্বের বৃহত্তম উন্নয়নের সাথে সম্পৃক্ত করা যায়। এবং আরো দাবি নিয়ে আমাদের হারাদারিবাসী তথা আমরা কাজ করে যাব, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে আমাদের এই গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে আজকের এই আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং আগামীতে আপনাদের সন্তান আমি যেহেতু ঢাকার মহানগরীতে নেতৃত্বে আছি, আপনাদের আমার 24টা থানা আছে আমার অধীনে এবং উত্তরে আছে 26টা থানা। এই 50টা থানার রিপ্রেজেন্টেটিভ করি আমরা। তার মাঝে আমি সরাসরি 24টা থানায় নেতৃত্ব করি। আমাদের হাটাদারি বা উত্তর চট্টগ্রাম বা বৃহত্তর চট্টগ্রামে যে সমস্ত সন্তানেরা ঢাকার মধ্যে আছে তাদেরকে আমার সাথে কাজ করার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন, সহযোগিতা করবেন। তাদেরকে আমরা কিভাবে ওই যে ঢাকার মধ্যে আমাদের তাদের নেতৃত্বের মধ্যে নিয়ে আসতে পারি এবং তাদেরকে সহযোগিতা করে আমরা একজন জাতীয় পর্যায়ে নেতৃত্ব সৃষ্টি করার জন্য এই হাটাদারিবাসীর একজন সন্তান হিসেবে আমিও কাজ করতে পারি, সেই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি গতকালকে আমাদের নেতা বিভিন্নের সাথে আমরা ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী অল্প কিছুদিনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পুল প্লাজা প্রতিষ্ঠিত হবে, সমাজে কাজ করতে পারবে এবং তিনি আমাদেরকে সাহায্য চেয়েছেন। বলছেন নাগরিক জনতা এবং পুলিশ যদি একসাথে এই দেশ গঠন করার জন্য ভূমিকা রাখে, এই দেশকে কোন শকুন ডাক্তার চোখ দিয়ে তাকাইতে পারবে না, বাঁকা চোখে তাকাইতে পারবে না। তাদেরকে আমরা সেই বাঁকা চোখ উঠতে ফেলতে পারবো। এই কমিশনার সাহেবের আহ্বানকে আমি আমাদের প্রশাসনের ভাইদেরকে আহ্বান করব। হাটাদারিতে যারা প্রশাসনিক দায়িত্ব আছেন, এই ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দদেরকে নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে আমরা নাগরিক পরিষদ গঠন করে নাগরিক পরিষদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আপনারা যৌথ প্রযোজনায়, যৌথ ব্যবস্থাপনায় এই হাটাদারিকে এবং উত্তর চট্টগ্রামকে একটা শান্তির নগরীতে পরিণত করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। হাটাজারির মাটি, হাটাজারির মাটি, সবাই একসাথে স্লোগান ধরি, হাটাজারির মাটি তোমার আমার পরিষদ, গণ অধিকার পরিষদ তোমার আমার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, হাটাজারির মাটি, বিপিনুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিপিনুরের আগমন, নাজিম ভাইয়ের আগমন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন মহোদয়কে। এসব প্রাণের টানে শিকড়ের সন্ধানে সুপ্রিয় উপস্থিতি, আমাদের যে সকল বিগত 24-এর গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, পুরো অভ্যুত্থানটা সমন্বয় করেছে, তাদের ম্যাক্সিমামই আমাদের গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদের নেতা। এখানে যারা শিকড়কে ভুলে যায় তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে এসব প্রাণের টানে শিকড়ের সন্ধানে কেউ শিকড় ভুলে যাবেন না, কেউ তার নিজের অস্তিত্ব ভুলে যাবেন না।
এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, মেধাবী ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম শাখার অন্যতম সমন্বয়ক, মেধাবী ছাত্র নেতা ইমন মোহাম্মদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেধাবী ছাত্র নেতা ইমন মোহাম্মদ। ওনার বক্তব্যের বিষয়বস্তু হল কেমন বাংলাদেশ চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হাটহাজারী উপজেলা কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আজকের প্রধান অতিথি, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর জেলার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন ভাই, উত্তর জেলার সংগ্রামী ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব তানজিম হাসান ভাই সহ এখানে স্টেজে যারা আছেন এবং অডিয়েন্সে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং বৈষম্য প্ল্যাটফর্ম থেকে এই সংগ্রামী শুভেচ্ছা। আসলে আপনারা তো পরপর দুজনের সংগ্রামের বক্তব্য শুরু থেকেই শুনে আসতেছেন, তবে তানজিম হাসান ভাই এবং অ্যাডভোকেট নাজিম ভাইয়ের বক্তব্য, সংগ্রামের বক্তব্য শুনেছেন। আমি অবশ্য 5 তারিখ বিপ্লবের পরে আমার কণ্ঠটা যেন চেঞ্জ হয়ে গেছে, বিপ্লবী কণ্ঠ আর আমি পাচ্ছি না। এতদিন মনে হয় স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব অব্যাহত রাখার জন্য সেই কণ্ঠটা পেয়েছিলাম। আমি আপনাদের মাঝে জাস্ট 5 থেকে 7টা মিনিট সময় চেয়ে নিব, আশা করি আমাকে সেই সুযোগটা আপনারা করে দিবেন। আমি আজকের এই প্রোগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে আমি স্মরণ করি। বিশেষ করে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। সেই সাথে স্মরণ করি যারা এখনো গাজী হিসেবে আমরা পৃথিবীতে এখনো বসবাস করি, দেশে বসবাস করছি গাজী হিসেবে, যুদ্ধে গেলাম আবার ফিরে এলাম, তাদেরকেও আমি স্মরণ করি। দেখুন, এই গণ অভ্যুত্থান কাদের ভালো লাগবে না? যারা 20 থেকে 30 হাজার টাকা মাইনে পেয়ে, বেতন পেয়ে 2 থেকে 3 লক্ষ টাকা মাসিক খরচ করতো, তাদের কিন্তু ভালো লাগবে না এই গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান কাদের ভালো লাগবে না? যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, এলাকায় দাপট দেখাতো, তাদের আর ভালো লাগবে না। এখন প্রশ্ন, এই গণ অভ্যুত্থান কাদের ভালো লাগবে? দীর্ঘ 16 বছর যারা নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, বোবা ছিল, কথা বলতে পারেনি, সত্যের পথে প্রতি পদে পদে বাধার সম্মুখীন হয়েছিল, তাদের ভালো লাগবে। আমিও সেটার অন্তর্ভুক্ত। এখন আমরা কেমন বাংলাদেশ চাই, এই শীর্ষক আলোচনার আগে আমরা কেমন বাংলাদেশে ছিলাম সেটা একটু বলি। সেই 1952 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস গিয়েছিল একবার কিছু সময় ঠান্ডা থাকে, আবার কিছু সময় উত্তাল। 52 সালের ভাষা আন্দোলন, 66 সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর যুদ্ধ, 90-এর স্বৈরাচার পতনের আন্দোলন, 18-এর কোটা সংস্কার আন্দোলন, 19-এর নিরাপদ সড়ক আন্দোলন, 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবকিছু কিন্তু সংগ্রামের মাধ্যমে এদেশের প্রতিটি বছর অতিক্রম করেছে। আমরা এমন একটি বাংলাদেশে ছিলাম যেখানে আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না, সত্যের পথে চলতে গিয়ে প্রতি পদে পদে আমাদের বাধার সম্মুখীন হতো। আমরা এমন একটি বাংলাদেশে ছিলাম, আমরা এমন একটি বাংলাদেশে ছিলাম যেখানে আমাদের মা বোনের রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারত না,
আমরা এমন একটি বাংলাদেশে ছিলাম। আর 2024 সালে গণ অভ্যুত্থানের পরে আমরা সেই বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে থাকবে না বৈষম্য, যেখানে থাকবে না মারামারি, হানাহানি, অস্ত্রবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, দর্শন থেকে শুরু করে কোনো অন্যায় যেখানে থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। পুরো ছাত্র জনতা দেখে আছে বর্তমান উপদেষ্টা সরকারের দিকে এরকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। আমি এখানে একটু কথা বলি, এই যে আমাদের বাংলাদেশে 2024 সালে শেখ হাসিনার সরকার পতন হলো, এটাই কি প্রথম? না। হ্যাঁ, এটি প্রথম। 180 বছর আগে বাংলার ইতিহাসে একজন স্বৈরশাসকের পতন হয়েছে, আমি নামটা ভুলে গেছি, লক্ষণ সেন। লক্ষণ সেনের পতন হয়েছিল 180 বছর আগে। উনি পতন হওয়ার পরে দেশ ছেড়ে পালিয়েছে। সর্বশেষ 180 বছর পরে 2024 সালে এসে শেখ হাসিনাও পালিয়েছে। তাহলে কি গণ অভ্যুত্থান আর হয়নি? হয়েছে। 90 সালে গণ অভ্যুত্থান হয়নি, কিন্তু এরশাদ কিন্তু পালায়নি। ঠিক আছে? সুতরাং বড়জনরা এই কথা বলে যে তুমি যার উপর পীড়ন করবে সেই পীড়ন এসে তোমাকে পীড়া দিবে। পীড়নের মাত্রা এত বেশি ছিল, দেশে থাকতে পারেনি। আচ্ছা, তাহলে কি বাংলাদেশে শুধু গণ অভ্যুত্থান হয় আর কোনো দেশে হয় না? হয়। আমি কিছু আপনাদেরকে এক্সাম্পল বলি। শ্রীলঙ্কার কথা তো আমরা জানি না। 2022 সালে রাজা পাকশা উনি ওনার শ্রীলঙ্কা থেকে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে পতন হয়ে উনি কোন দেশে পালিয়ে গেছিলেন? মালদ্বীপ। পরবর্তীতে সেখানে কিছুদিন অবস্থান করার পরে সিঙ্গাপুরে গেলেন। এরপরে চীন দেশেও কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল। সেখানে দালাই লামা নামে একজন, উনিও স্বৈর শাসনের ওখানে কি করলেন, ওই দেশে স্বৈর শাসক ছিলেন ওখানে। উনি 1959 সালে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, সেখানেও গণ অভ্যুত্থান হয়েছিল। এরপর ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল 1979 সালে, সেখানেও কিন্তু অভ্যুত্থান হয়েছে। তারপরে আমরা যে দেশকে নিয়ে ঠাট্টা মস্করা করি, নাম শুনলে উগান্ডা। উগান্ডাতে 1979 সালে ইদি আমিন নামে একজন স্বৈর শাসককে তারা পতন ঘটিয়েছিল। তারপর আমরা পাকিস্তান ইতিহাস তো জানি যে বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ, তারা উত্থান পতনের মধ্য দিয়ে দেশের মধ্যে এখনো আছে ক্ষমতায়। এরপরে তিউনিসিয়া 2011 সালে তিউনিসিয়ার যে স্বৈর শাসক জাইন আল আবেদিন, উনি 23 বছর ক্ষমতাকে আটকে ধরে রেখেছিলেন, শোষণ, নিপীড়ন, নির্যাতন করেছিলেন। তাকেও কিন্তু এরকম অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হয়েছিল। এরপরে সর্বশেষ যে আলফ্রেডো স্ট্রেঞ্জার, উনি দক্ষিণ আমেরিকার একজন স্বৈর শাসক ছিলেন। উনি 35 বছর ওই দক্ষিণ আমেরিকায় রাজত্ব কায়েম করেছিলেন। স্বৈর শাসনের অবসান ঘটালো ওখানে ছাত্র জনতা। উনি কিন্তু আশ্রয় নিয়েছিলেন ব্রাজিলে। আর আমাদের দেশের স্বৈর শাসক 2024 সালে পতন হওয়ার পরে আশ্রয় নিয়েছে কোথায়? ভারতে। এখানে একটা বিষয় বলি, যারা পতন হওয়ার আভাস পায় তারা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে যে আমাকে সেখানে আশ্রয় দিবেন কিনা, আমি এই মুহূর্তে এখানে রিজাইন লেটার দিয়ে আমি এখানে থেকে বিদায় নিব, আমাকে কি আশ্রয় দিবেন কিনা সেটাকে এনশিওর হয়। যদি ওই দেশ থেকে মেসেজ আছে যে আপনাকে আমরা আশ্রয় দিব, তখনই সে পতন করে। যদি বলে যে আশ্রয় দিব না, তখন সেই স্ট্রিম রুলার চালানোর সিদ্ধান্ত নেয়। আপনারা জেনে অবাক হবেন, এই যে স্বৈর শাসক শেখ হাসিনা পতনের ঠিক আগের দিন রাতে সেনাবাহিনীদেরকে বলেছিলেন স্ট্রিম রুলার চালাও। প্রথম আলোর একটা সংবাদ অনলাইন মিডিয়া আসছে, স্ট্রিম রুলার বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু চালায়নি, তারা ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে 5ই অগাস্ট একটা ছাত্র জনতার অভ্যুত্থান, এর ফলে স্বৈর শাসকের বিদায় সহযোগিতা করেছিলেন। সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা যেন সেই ইতিহাসকে ভুলে না যাই, আমাদের মধ্যে যেন ওইটা কাজ না করে
আমরা যেন ইতিহাসের যে পাতা সেগুলোকে নেম প্লেট মনে না করি। নেম প্লেট বলতে আমি বুঝাচ্ছি, একটা পদে একটা চেয়ারে একটা মানুষ 2 বছর থাকে, ওনার নাম দরজার সামনে লাগানো থাকে, উনি অমুক। 2 বছর পরে যখন আরেকজনের নাম লাগানো থাকে। আমরা যেন সেটি না করি। আমরা এই স্মৃতিকে আজীবন আমাদের মাঝে লালায়িত করব। রক্তের উপর দিয়ে অর্জিত স্বাধীনতা আমরা কোনো মতে বিনষ্ট হতে দিব না। এখন আসেন অন্তর্বর্তীকালীন সরকার। অনেকে প্রশ্ন করে অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় ব্যর্থ, যে কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না, এখানে হচ্ছে না, ওখানে ঝামেলা, এখানে ঝামেলা, মানে কোথাও কোনো কিছু করতে পারছে না। আমি বলি দোষটা কিন্তু আমাদের। কেন? ধরেন যে আপনি আপনার বাসার সামনে একজনে একদিন ময়লা ফেললো, আপনি নিষেধ করলেন না, দ্বিতীয় দিন ফেললো, 1 সপ্তাহ গেল, একটা ময়লার একটা স্তূপ হলো, 2 সপ্তাহ গেল, ময়লার একটা স্তূপ হলো, আরো 3 দিন ফেললো, মানে 17 দিন আপনার ময়লার স্তূপ ফেলতে ফেলতে একটা স্তূপ বানালেন। তখন আপনি নিষেধ করেননি। যখন একজন এসে ওই ময়লাটা পরিষ্কার করতে শুরু করলেন, তখন একটু গন্ধ বেরোচ্ছে, তখন বললেন ইস ময়লা কেন নাড়া দিয়েছে, ময়লা কেন নাড়া, যখন গন্ধ বেরোচ্ছে। তো আমি বলবো 17 বছর যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, তখন তো আমরা এভাবে প্রতিবাদ করিনি, তখন তো আমরা নিষেধ করিনি যে এখানে কেন এই অবস্থা হচ্ছে। 17 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিলেন, একটু তো গন্ধ বেরোবে, স্বাভাবিক। ওই ময়লাটা পরিষ্কার হওয়ার পরে ব্লিচিং পাউডার যখন ছিটিয়ে দিবে, আর গন্ধ বেরোবে না, একটু অপেক্ষা করতে হবে। এই জন্য আমাদেরকে সবাইকে এই সরকারের সহযোগিতা করার জন্য চেষ্টা করতে হবে কিছুটা সময়। এখন আমাদের দায়িত্বটা কি, আমরা কি করতে পারি? আমি বলবো আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আমরা আমাদের দলকে কতটুকু ধারণ করি? আমরা কি একটা কুয়া হিসেবে ধারণ করি, একটা পুকুর হিসেবে ধারণ করি, নাকি একটা হ্রদ হিসেবে ধারণ করি? কোনটা? নিশ্চয়ই আমরা আমাদের এই দলটাকে একটা হ্রদ হিসেবে ধারণ করি, যার গভীরতা অনেক বেশি। একটা কুয়ার মধ্যে যখন 2-3টা মাছ নড়াচড়া করে, উপর থেকে কিন্তু দেখা যায়। পুকুরের মধ্যে যদি মাছ নড়াচড়া করে, একটু দেখা যায়। হ্রদের গভীরে কি মাছ যদি নড়াচড়া করে উপর থেকে দেখার কোনো ওয়ে আছে? নাই। আমাদের দলের মধ্যে আমরা যেহেতু এই দলটাকে হ্রদের চেয়ে গভীর মনে করি, আমাদের দলে অভ্যন্তরীণ কিছু সমস্যা থাকবেই, সেটি যেন কোনো মতে হ্রদের উপরের লেভেলে চলে না আসে, সেটা রক্ষার দায়িত্ব আমাদের। ঠিক আছে? তো আমরা এই ব্যাপারে কি করব? সবাই মিলে কাজ করব। আগামীর বাংলাদেশ ন্যায়ের পথের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সত্যের পথের বাংলাদেশ। যদি না আমরা এই গণ অভ্যুত্থানকে মনে রাখি, শহীদদেরকে মনে রাখি, রক্ত যে লাল ছিল সেটা মনে রাখি, রাজপথ রঞ্জিত করেছিল সেটি মনে রাখি, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে 2024 সালে যে সমাপ্ত হলো গণ অভ্যুত্থান, সেটিকে যদি আমরা মনে রাখি, তাহলে আমি মনে করি সম্ভব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ভবিষ্যতে রাজনৈতিক অবকাঠামো আমাদের দ্বারা নির্মিত হবে, সেটি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আগামীর বাংলার পূর্ব আকাশে এমন একটি সূর্য উদিত হবে, যে সূর্য সবাইকে সমানভাবে আলো দিবে, কাউকে বঞ্চিত করবে না। এমন একটা বাংলার পূর্ব আকাশে নতুন সূর্য উদিত হবে, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক মেধাবী ছাত্রনেতা বৈষম্য বিরোধী